শাহজাদির কাব্যচর্চার কক্ষে এসে আলাজাদ দেখলেন শাহজাদি আগে এসে কক্ষের মধ্যে ইতস্তত পায়চারি করে বেড়াচ্ছেন। কণ্ঠে একটা শব্দ তুলে আলাজাদ কক্ষে প্রবেশ করতে শাহজাদি আরজুমান বানু বললেন, জানান দিতে হবে না, আমি আগেই টের পেয়েছি, আসুন। আলাজাদকে বসার ইঙ্গিত দিয়ে নিজেও তার সামনে এসে বসতে বসতে পুনরায় তিনি বললেন, এলেন আপনি তাহলে? আলাজাদ বললেন, জি এলাম। কড়া তলব না এসে উপায় আছে? বোরকাটা কোথায় রেখে এলেন? বাইরে? আলাজাদ বিস্মিত কণ্ঠে বললেন, বোরকা? শাহজাদি অবিচল কণ্ঠে বললেন, আপনাকে নিয়ে ঘর করার কিসমত যদি হয়ই আমার, আপনাকে মানুষ করে তুলতে যে অনেক তাকলিফ পেতে হবে আমাকে, তা এখনই বুঝতে পারছি। আলাজাদ লজ্জিত কণ্ঠে বললেন, কিরকম? ভদ্রতা জিনিসটা প্রশংসার, কিন্তু অতিভদ্রতা প্রশংসার নয়। ওটা বদগুণ আর কাপুরুষতারই নামান্তর। জি, আমাদের স্বাদের একটা চিন্তাভাবনা ভাইজানেরা করছেন তো কি হয়েছে? আমরা কি শিশু নাকি? দাদি নারীরা শখ করে দুই বালক বালিকার স্বাদের কথা তুলেছেন যে শরমে আমাদের নুয়ে পড়তে হবে? তা ঠিক, তবে কোনো শখের স্বাদী নয়। চূড়ান্ত সংগ্রাম করে যে স্বাদীটা ঘটিয়ে তুলতে হবে, সেখানে সামর্থ্যবান জোয়ান পুরুষের এই লাজুক লাজুক আচরণ করার মৌকা কিছু আছে? তা কথাটা যাই হোক, পরিস্থিতির ক্রমেই যে হারে অবনতি ঘটছে, তাতে ঘরে আপনি চুপচাপ বসে থাকতে পারছেন এখনো? শাহজাদির বিপুল এ অভিযোগের মুখে আলাজাদ ধীর কণ্ঠে বললেন, দেখুন, অবস্থা আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমরা এখানে ব্যস্ত হয়ে কি করব বলুন? শাহজাদা ফিরোজ শাহ সাহেব আর আমার দোস্ত শমশের আলী এ নিয়ে যথেষ্ট চিন্তাভাবনা করছেন। তাদের উপর ভরসা করে থাকা ছাড়া নিজে তো করার কিছু দেখছি না আমি এখন। বিশেষ করে শাহানশাহ লড়াই থেকে অপাস না আসা তক। কিন্তু তারাও যদি ব্যর্থ হন শেষ পর্যন্ত, শাহানশাহ এসে যদি বেঁকে বসেন বিলকুল, তখন যা করার তা শাহজাদারাই করবেন। সে আশ্বাস আমি পেয়েছি, আর সে বিশ্বাসও আমার আছে। আমরা অনর্থক অধিক ব্যস্ত হয়ে উঠলে তাদের কাজে আমাদের শুধু বিঘ্ন সৃষ্টি করা হবে, ফল কিছু হবে না। কিন্তু না উম্মেদ হলে চলবে কেন? আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে আমাদের। তার যা ইচ্ছা শেষ পর্যন্ত তো তাই হবে। আমরা অধিক হাত পা ছুড়লেই কি তার ইচ্ছার কোনো ব্যতিক্রম কিছু হবে? শাহজাদি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। এরপর তিনি হতাশ কণ্ঠে বললেন, আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? আমার ওই কবিতায় আমিরজাদি ফারজানার যে ছবি এঁকেছি আমি, ওটা এখন আমার জন্যেই অপেক্ষা করছে, তা দেখতে পাচ্ছি। আপনার মধ্যে ভদ্রতার যা আধিক্য, তাতে অপ্রীতিকর হাওয়াটা প্রবল বেগে বইতে শুরু করলেই যে আপনি ভদ্রতার খাতিরে খামোশ হয়ে যাবেন, এ সন্দেহ দিলে আমার জোরদার হচ্ছে ক্রমেই। হতাশ দিলে শাহজাদি মাথা নিচু করলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আলাজাদ বললেন, শাহজাদি, আল্লাহর কি ইচ্ছে তা আমি জানি না, তবু একটা বিশ্বাস আপনি রাখতে পারেন যে খামোশ যদি হয়েই যায়, আলাজাদের প্রাণহীন দেহটাই খামোশ হয়ে যাবে। জিন্দা আলাজাদ খামোশ কখনো হবে না বা পালিয়েও যাবে না। নতমস্তক তুলে শাহজাদির সঙ্গে সঙ্গে বললেন, জি। সে মানুষও সে নয়, সে অবস্থাও আর তার নেই। সত্যি? এ বিশ্বাস নির্দ্বিধায় আপনি রাখতে পারেন। কিন্তু পাখি যদি ইতোমধ্যে হাতছাড়া হয়ে যায়, তাহলে জিন্দা অবস্থাতে খামোশ হওয়া ছাড়া আলাজাদের আর উপায় থাকবে কি? নসিব নারাজ হলে তাও ঘটতে পারে, তবে জিন্দা আলাজাদের তখন খামোশ থাকার প্রশ্নটা আরও অধিক অবান্তর। কিরকম? সেক্ষেত্রে তাকে যখন খামোশ কেউ দেখবে, সে ব্যক্তি দেখবে বিকারগ্রস্ত আলাজাদের দেহটাই কোনো ভাগাড়ে বা পথে প্রান্তে খামোশ হয়ে পড়ে আছে, তাতে প্রাণ আর তখন নেই। আলাজাদের এ আত্মপরিচয় শাহজাদির মর্মস্থলে স্পর্শ করল। এক
অনির্বচনীয় তৃপ্তির প্রভাব শাহজাদের মুখমণ্ডলে রোশনাই হয়ে উঠল। তিনি আপ্লুত কণ্ঠে বললেন, কবি, এর চেয়ে বাস্তব কিছুই আমার সামনে নেই আর শাহজাদি। কবি, সত্যিই আমি এত বড় আসনটায় লাভ করেছি দিলে আপনার। আমার জিন্দেগির মোড়টা যে ঘুরিয়ে দিয়েছেন আপনি, আমার জিন্দেগির অপমৃত্যু রোধ করেছেন আপনি। অন্ধের চোখের জ্যোতি হয়ে রূপ রস গন্ধ ভরা আল্লাহ তাআলার সৃষ্টির যে অপরূপ সৌন্দর্য আমাকে অবলোকন করিয়েছেন, সে জ্যোতি হারিয়ে কি অন্ধত্বে আর ফিরে যেতে পারি আমি? কবি, তাই বলছিলাম, আল্লাহ তাআলা সবুরকারীদের পক্ষে থাকেন। এ কথা আমাদের কিন্তু ভুলে গেলে চলবে কেন? কিন্তু সামনে যে চরম বিপদ আমার কবি, চরম বিপদ আর জুলুমের মধ্য দিয়ে আমাদের টিকে থাকতে হবে। উপায় যখন থাকবে না, তখন তামাম পরিস্থিতি নীরবে মেনে নিতে হবে আমাদের। যার বিহিত করা যাবে না, সে জুলুম নীরবে সহ্য করাই হবে আমাদের সংগ্রাম। জুলুমেরও একটা শেষ আছে। আমাদের ধৈর্যের কাছে জুলুম একদিন পরাজিত হবেই। এরপর যদি বেঁচে থাকি, কামিয়াব হব আমরা ইনশাআল্লাহ। কিন্তু একটা সত্যই তো এখানে একমাত্র বল আমাদের শাহজাদি, আর তা হলো জুলুম মানুষকে বড়জোর হত্যা করতেই পারে, কিন্তু কাউকে দিয়ে কাউকে শাদী করাতে পারে না। শাহজাদি আশার আলো দেখতে পেলেন। তিনি এবার উৎফুল্ল কণ্ঠে বললেন, ঠিক ঠিক, পথ আমি পেয়ে গেছি, আর আমার ভয় নেই। আমরা যে একেবারে অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছি, কাজেই তৈরি আমাদের থাকতে হবে এতটার জন্যেই। আল্লাহ তাআলার রহম হলে ভোগান্তির পরিমাণ অনেক কম হতেও পারে। কবি, তাছাড়া পরিস্থিতি দেখিয়ে দেবে কখন কোন পদক্ষেপ নিতে হবে আমাদের। পরিস্থিতিই পথ দেখিয়ে দেবে। জুলুম সহ্য করা মানে তো ঘুমিয়ে থেকে জুলুম সহ্য করা নয়। চোখ কান সক্রিয়ই থাকবে সব সময়। শাহজাদির মনোবল দৃঢ় হল। তিনি খোঁজ দিলে বললেন, সাব্বাস, আপনি শুধু কবি নন, গভীর জ্ঞানে বলিয়ান। আপনি এক বুজুর্গ ব্যক্তি। এত দৃঢ় আপনার মনোবল, আর এত স্বচ্ছ আপনার প্রত্যয়। আমার জিন্দেগির আদি সবকটাই যে বড় কঠিন সবক ছিল শাহজাদি। ইতোমধ্যে হা হা করে ঘরে ঢুকলেন আসমান শর্কী। আলাজাদকে লক্ষ্য করে তিনি হুঙ্কার দিয়ে উঠলেন, তবে রে, এত স্পর্ধা তোমার? এরপরও আবার এই কক্ষে এসে ঢুকেছ? আলাজাদ কিছু বলার আগে শাহজাদি পাল্টা ধমক দিয়ে বললেন, থামুন, এখানে এসে চিৎকার করছেন কেন? আসমান শর্কী একই জোশে বললেন, কেন মানে? এই বদমাইশটা কোন সাহসে এখানে এসে ঢুকেছে, আমি তা জানতে চাই। তার আগে আমি জানতে চাই, আপনি কোন সাহসে আমার এই কক্ষে এসে ঢুকেছেন? হোঁচট খেয়ে আসমান শর্কী বললেন, কোন সাহসে? আমার এখানে আসতে সাহস লাগবে মানে? যখন ইচ্ছে যতবার ইচ্ছে আমিই তো আসবো এখানে। আপনি আসবেন? এটা কি আপনার পৈতৃক তালুক? আমার ঘরে যখন তখন আসবেন, এত সাহস কোথায় পেলেন আপনি? আসমান শর্কী সক্রোধে বললেন, বটে, আমার তাহলে আসা এখানে নিষেধ? 100 বার নিষেধ। আপনি আমার কে আর কোন কুটুম যে আমার ঘরে আসবেন আপনি? তাহলে ও আপনার কে? ও কেন আপনার ঘরে এসেছে? উনিই আমার সব। উনি 1000 বার আসবেন। আপনি কেন এসেছেন? উনি আপনার সব তো আমি কি? জঞ্জাল, পথ থেকে উড়ে আসা আবর্জনা। আসমান শর্কী গর্জে উঠে বললেন, কি এত বড় অপমান? এ অপমান আমি সহ্য করব ভেবেছেন? সে আপনি কি করবেন সেটা আপনার জানার দরকার, আমার জানার দরকার নেই। আপনি বেরিয়ে যান। আপনার বেহায়াপনা অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। খবরদার, চিৎকার করবেন না। দাদু সাহেব আজ নেই বলেই এখন আমার সামনে মাথাটা ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি থাকলে, হুঁশিয়ার, বেত্তমিজ আওরাত, খামোশ, ভুলে যাবেন না, এখনো আমার এক ডাকা 1000 শান্ত্রী ছুটে এসে টুঁটিটা টিপে ধরবে আপনার। বেরিয়ে যান। কক্ষের মধ্যে গোলমাল শুনে কয়েকজন শান্ত্রী ইতোমধ্যেই ছুটে এলো। দরজার বাইরে দাঁড়িয়ে তারা কুর্নিশ করে বলল, গোলমাল কিসের হুজুর আইন? কোনো মুসিবত? আসমান শর্কীকে লক্ষ্য করে আরজুবানু বললেন, কি স্বেচ্ছায় যাবেন না হুকুম দেব ওদের? চমকে উঠে আসমান শর্কী
পিছু হটতে লাগলেন এবং ক্রোধ ভরে বললেন, বটে, এর বদলা আমি না নিয়ে ছাড়ব না। আসমান সরকি দ্রুতপদে বেরিয়ে গেলেন। আরজুমান বানু শান্ত্রীদের লক্ষ্য করে বললেন, আপাতত কোনো মুসিবত নেই, আপনারা আপনাদের কাজে যান। কর্নিশ করে শান্ত্রীরা চলে গেল। আলাজাদ চিন্তিত কণ্ঠে বললেন, মাত্রাটা বোধ হয় একটু বেশিই হয়ে গেল। শাহজাদি বললেন, হলেও উপায় নেই, ও যেরকম বেহায়া তাতে এর চেয়ে অধিক শক্ত হওয়া আমার অনেক আগেই উচিত ছিল। কিন্তু ফল কি এতে ভালো হবে? ভালো যে হবে না তা আমিও বুঝি, কিন্তু মরতে হলে হাতির পায়ের তলে পড়েই মরব, তবু চামচিকের ওই লাথি সহ্য করব না। তা অবশ্য ঠিক, যেরকম বেয়াদবটা তাতে আশকারা পেলে মাথায় উঠে বসতে চাইবে। সেজন্যই তো আমাকে আরও শক্ত হতে হবে। তা যে মুসিবতই আসুক, কিন্তু আপনি এখন উঠুন। কথা আমাদের ওই রইল, ভাইজানেরা সুবিধা করতে পারলে তারা করবেন, না পারলে আমাদের নিজেদেরকে জুলুমের মাঝে রাহা খুঁজে নিতে হবে। আলাজাদ উঠে দাঁড়িয়ে বললেন, জি জি, কিন্তু কিন্তু কি? আপনার আবার কোনো মুসিবত হয় এখনই? সে যা হয় হোক, মুসিবতের জন্য আমি এখন থেকেই তৈয়ার। কিন্তু ওর উল্টোপাল্টো নালিশ শুনে এখনই কে আবার এসে কোনো কটু কথা বলে আপনাকে, তার কি ঠিক? আমি সব সইতে পারব, কিন্তু আপনার কোনো অপমান আমি সহ্য করতে পারব না। শাহজাদি, জুলুমের ভয় করলে আমাদের চলবে না, এ কথা তো আপনারই, কাজেই ও নিয়ে ভাববেন না। আপনি আসুন। তা ঠিক, তাহলে যাই। যায় নয় বলুন, আসি। জি জি, আসি। উভয়ের দিকে চেয়ে উভয়ে হাসলেন। আরজুবানুর তাড়া খেয়ে আসমান সরকি ছুটে ফৌজিয়া বানুর সামনে এসে আছাড় খেয়ে পড়লেন। জালাল সরকিও পাশেই ছিলেন ফৌজিয়ার। ঘটনা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন শাহজাদি ফৌজিয়া বানু বেগম। ফণিনীর মতো ফুঁসতে ফুঁসতে বললেন, এতটাই দুর্ব্যবহার করেছে সে? এমন সাহসও হলো তার? আসমান সরকি কাতর কণ্ঠে বললেন, জি ভাবি সাহেবা, জি। ওহো, আলামত তো মোটেই ভালো নয় তাহলে। নিশ্চয় কোনো বদ মতলব এঁটে নিয়েছে সে। এঁটে নিয়েছেই শুধু? বেলাভর বসে এঁটেছে? ওই লোকটাই নাকি আরজুবানুর সব? এ কথাও বলল সে? মুখের উপর বলল? ওই খন্নাস আওরাত আর কাউকে পরোয়াই করছে না, ওই বদমাইশটাকে আঁকড়ে ধরে আছে। সে কি? আসমান সরকে অসহায় কণ্ঠে বললেন, ও যদি ওই লোকটাকে শাদি করে ফেলে তাহলে আমার কি হবে? শাদি করে ফেলবে মানে? অসম্ভব কি? আমাকে যখন আদৌ পাত্তা দেয় না, তখন তার তো ওই রকম একটা মতলব থাকাই স্বাভাবিক। কি বলছো তুমি? এত হুমকি দিচ্ছি, তবু ওই শয়তানটার এখানে বারবার আসার কারণ কি? আমার মনে হয় নিশ্চয় আরজুটা ওই ব্যাটাকে গোপনে শাদি করে বসে ফেলবে। সেই যুক্তিই করেছে হয়তো বসে বসে। জালাল সরকি মুখ খুললেন এতক্ষণে। তিনি বললেন, সে কি কথা? এত সাহস হবে তার? আসমান সরকি বললেন, কেন হবে না? শাহনশাহকে নিয়ে ওই কামিনা আওরাতটার যত তেজ দেখলাম, তাতে ওই আজাদকে গোপনে শাদি করে নিতে তার ভয় কি? শাদির পর কয়টা দিন কোনো মতে কাটিয়ে দিতে পারলেই তো শাহনশাহ এসে পড়বেন, তখন আর তাকে পাই কে? হ্যাঁ, তাই নাকি? আমার তাহলে কি হবে? ফৌজিয়া বানু চমকে উঠলেন। তিনি শশব্যস্তে বললেন, ঠিক ঠিক, আসমানের কথা বিলকুল ঠিক। ওই শয়তানি নির্ঘাত এই তালেই আছে। এখন পর্যন্ত বার যখন তার কমল না, তখন আর বুঝতে আমার বাকি নেই মেহের বিবিও এই সন্দেহটাই করছে। জালাল সরকি বললেন, তাহলে? ফৌজিয়া বানু বললেন, তাহলে আর কি, চলুন চলুন, মেহের বিবি সহকারে আমরা সবাই এক্ষুনি আব্বাজানের কাছে যাই, চলুন। সদল বলে মেয়ে জামাইকে হাজির হতে দেখে শাহজাদা নসরত শাহ সবিস্ময়ে বললেন, আবার কি হলো? ফৌজিয়া বানু ডুকরে উঠে বললেন, গেল আব্বাজান, মান ইজ্জত সব গেল। গেল মানে? মানে কাব্যচর্চার নামে ওরা দুইজন ওই কক্ষের মধ্যে একেবারে যাচ্ছে তাই করে চলছে দৈনিক। একেবারে কেলেঙ্কারির এক শেষ। ছি ছি ছি, এ আসমানটা আজ হাতে নাতে ধরে ফেলেছে দুজনকে। নসরত শাহ গর্জে উঠে বললেন, ফৌজিয়া বানু। ফৌজিয়া বানু শখেদে বললেন, আমার উপর গোস্সা হচ্ছেন কেন আব্বাজান? আমার কি কসুর?
জাজ্জুল্যমান ঘটনা, সবাই এরা দেখেছে, ও দেখল, আর আপনি আমাকে ধমক দিচ্ছেন কেন? ক্রোধ ভরে নসরত শাহ বললেন, ওই আলাজাদ এখনো আসে আর্যবানুর কাছে? আসে মানে কি, প্রায় দৈনিকই আসে। সে কি? ফজিয়া বানুর ইশারায় মেহের বিবি সঙ্গে সঙ্গে কুর্নিশ করে বলল, জি হুজুর, জি, আমি ওই শাহজাদির খাস বাদী। আমি সব জানি। প্রায় দিনই সে আসে, আর এলেই হয় যত রকমের বিশ্রী রকমের ঢালাঢালির শুরু। ও সবার দেখা যায় না। তাজ্জব। আসমান সরকি বললেন, আজ আমি সচক্ষে যা দেখলাম তাতে মান সম্মান এ বংশের কিছুই আর রইল না। তুমি ঠিক বলছো? আমি হলপ করে বলছি জনাব, বেআব্রু অবস্থায় ওই বদমাইশটার সাথে আর্যবানু বেপরোয়াভাবে ঢলাঢলি আর হাসাহাসি করছে। হঠাৎ আমি তা দেখে ফেলাই। আর্যবানু তখনই আমাকে পাইক দিয়ে ধরে নিয়ে গিয়ে যার পর ন্যায় অপমান করল, আর এসব কথা কাউকে আমি বলে দিলে আমার মাথাটাই কেটে নেবে বলে হুমকি দিল। নসরত শাহ ক্রোধে অস্থির হয়ে উঠল। তিনি বিপুল বিস্ময়ে বললেন, এসব কি বলছো তোমরা? এসব যে চিন্তাই করতে পারছি না আমি। ফৌজিয়া বানু ফোড়ন কেটে বললেন, এটুকুই চিন্তা করতে পারছেন না আব্বাজান? আরও যে কত মতলব এঁটেছে তা শুনলে তো মাথায় আপনার আগুন ধরে যাবে। আরও মতলব? শিগগিরই ওরা দুজন দুজনকে শাদী করবে গোপনে, আজ কি কালের মধ্যেই। নসরত শাহ গর্জে উঠে বললেন, হুঁশিয়ার। মেহের বিবি সঙ্গে সঙ্গে বললেন, জি জনাব, একদম সত্যি কথা। আমি নিজের কানে ওদের মধ্যে আলোচনা শুনেছি, ভয়ে আমি বলতেই পারিনি। আসমান সরকি বললেন, ওদের আমি দেখে ফেলার আগে আরজুবানুকে বলতে শুনলাম, আজ রাতেই তোমার ওখানে আসছে আমি। জোগাড় যন্ত্র ঠিক রেখো, শাদিটা আজ রাতে সেরে ফেলতে হবে আমাদের। জালালউদ্দিন? জি আব্বাজান, এই মতলবই নিয়েছে তারা। শাহজাদা নসরত জ্ঞান হারিয়ে ফেললেন। হুঙ্কার দিয়ে বললেন, এই কই হে? সঙ্গে সঙ্গে দ্বার রক্ষী ছুটে এলে বলল, হুকুম হুজুর। শাহজাদে আরজুমান বানু বেগমকে পাকাড় লও আব্ভি। খানিক পরে মহিলা প্রহরী বেষ্টিতা আরজুমান বানু বেগম এসে শাহজাদা নসরত শাহ সামনে দাঁড়ালেন। শাহজাদা নসরত শাহ ক্ষিপ্ত কণ্ঠে আরজুমানুকে প্রশ্ন করলেন, আলাজাদ তোমার কাব্যকক্ষে এসেছিল? আরজুবানুকে নীরব দেখে নসরত শাহ ফের সকর্জনে বললেন, কি নীরব রইলে কেন? জবাব দাও। মিথ্যার আশ্রয় নিলে তোমাকে আজ আমি জীবন্ত কবর দেব। আরজুবানু ধীর অথচ নির্ভীক কণ্ঠে জবাব দিলেন, আমি মিথ্যা কথা বলিনি জনাব। তাহলে উত্তর দাও, এসেছিল? জি, এসেছিল। কি জন্য এসেছিল? কাব্যচর্চা করতে। কাব্যচর্চা করলে তোমরা বসে বসে? জি না। তবে কি করলে সারাবেলা? আমাদের কিছু আলাপ ছিল। আলাপ? কি সে আলাপ? আরজুবানু আবার একটু নীরব হতে পুনরায় ধমকে উঠলেন শাহজাদা নসরত শাহ। বললেন, জবাব দাও, কি সে আলাপ? আরজুবানু অবিচল কণ্ঠে বললেন, আমাদের ব্যক্তিগত আলাপ। ব্যক্তিগত আলাপ? জি, একান্তই ব্যক্তিগত আলাপ। তা বলতে তুমি রাজি নও? জি না, আমার পক্ষে বলা সম্ভব নয়। ফৌজিয়া বানু সঙ্গে সঙ্গে বললেন, হলো তো আব্বাজান, পেলেন তো এখন? নসরত শাহ আরজুবানুকে ফের প্রশ্ন করলেন, ওই আল আজাদকে শাদী করতে আগ্রহী তুমি? একটু থেমে আরজুবানু নির্বিকার কণ্ঠে বললেন, জি। ওকে ছাড়া আর কাউকে শাদী করতে চাও না? জি না। কাউকেই না? না। বারুদের ঘরে আগুন লাগল। ক্রোধোন্মত্ত শাহজাদা নসরত শাহ থরথর করে কাঁপতে কাঁপতে হুঙ্কার দিয়ে বললেন, তবে রে বংশের কলঙ্ক, পথের জঞ্জাল, আমাদের এ আভিজাত্যের এ সমুন্নত খানদানের মুখে এইভাবে কালি মেখে দেবে তুমি? তোমার অনেক স্বেচ্ছাচার আমি সয়েছি, আর নয়, তোমাকে আর বাড়তে দেব না। বলেই তিনি উপস্থিত মহিলা প্রহরীদের হুকুম করলেন, কয়েদ করো এই স্বেচ্ছাচারিণীকে, কয়েদ করে নিয়ে গিয়ে গারদে পুরে দাও। মহকা বুঝেই ফৌজিয়া বেগম ব্যস্ত কণ্ঠে বললেন, আব্বাজান, গারদে না পুরে এ আসমানের সাথে এখনই ওর শাদিটা দিয়ে দিলেই তো সব ফ্যাসাদি চুকে যায়। নসরত শাহ দুচোখ জ্বলে উঠল। তিনি শক্ত কণ্ঠে বললেন, না, সে এখতিয়ার আমার নেই। আব্বাজান, শাহনশাহর অনুপস্থিতিতে তা আমার করা সম্ভব নয়। শাহনশাহ ফিরে এলে আর তার অনুমতি পেলে তবেই তা আমার পক্ষে সম্ভব। ফৌজিয়া বানু হতাশ কণ্ঠে বললেন, তাহলে এ কয়দিন গারদেই থাকবে ও?
গোপনে শাদী করবে আলাজাদকে, সে সুযোগ আমি তার রাখব না। বলে তিনি মহিলাদের ফের বললেন, দেখছ কি, কয়েদ করো। মহিলা প্রহরীরা তৎক্ষণাৎ আরজুবানুকে কয়েদ করল এবং শাহজাদার হুকুম অনুযায়ী আরজুবানুকে তারা মহিলাদের জন্য নির্দিষ্ট কয়েদখানায় নিয়ে গিয়ে আবদ্ধ করে রাখল। আর এক নিদারুণ দুর্ঘটনায় শাহী প্রাসাদ সহ গোটা রাজধানীটাই চমকে গেল। শাহজাদা নসরত শাহ থরথর করে কেঁপে উঠলেন, উজির নাজির পাত্রমিত্র সেপাই শান্ত্রী সকলেই। হাহাকার রব উঠল চারদিকে। গোয়েন্দা প্রধান শমশের আলী নিহত। সকাল থেকে বেলা অনেক বৃদ্ধি পেল, নাস্তার ওয়াক্ত গড়িয়ে গেল, শমশের আলী ঘুম থেকে উঠলেন না। লোকজন সহকারে অনেক রাত অবধি কাজ করেছেন বলে প্রথম দিকে কেউ কিছু ভাবলেন না। অতপর ক্রমে সবাই চিন্তিত হয়ে পড়তে লাগলেন। ডাকাডাকি চিৎকার হৈহুল্লোড় করেও কোনো সাড়া পাওয়া গেল না। অবশেষে বাধ্য হয়ে ঘরের দুয়ার ভেঙে ফেলা হলো। দুয়ার ভেঙে ঘরে ঢুকেই যার পর ন্যায় আতকে উঠলেন সকলেই। হাই হাই রবে সকলেই চিৎকার দিয়ে উঠলেন। মেঝের উপর মুখ থুবড়ে পড়ে আছে শমশের আলীর প্রাণহীন দেহ। দেহে তার কোথাও কোনো ক্ষতচিহ্ন নেই। তার হাতের কাছেই পড়ে আছে এক পানপাত্র। পানপাত্র বা পেয়ালা থেকে গড়িয়ে পড়া পানির দাগ লেগেই আছে মেঝেতে। পুরোপুরি তা এখনো শুকায়নি। সেই সাথে আরও সবাই দেখলেন তার পাশে তাকের উপর পানির এক সোরাহি বা বর্তন। সোরাহির মুখ খোলা। সোরাহিটির 4 ভাগের 3 ভাগই পানি ভর্তি। শমশের আলী প্রতি রাতে শোয়ার আগে পানি পান করতেন, এটা সবার জানা ছিল। ফলে বুঝতে কারো আদৌ তকলিফ হল না যে সুরাহির ওই পানি পানে মৃত্যু ঘটেছে শমশের আলীর। সঙ্গে সঙ্গে হেকিম এসে সুরাহির পানি পরীক্ষা করলেন। পরীক্ষান্তে হেকিম সাহেব জানালেন, সুরাহির এই পানির সাথে এমনই এক তীব্র বিষ মিশিয়ে দেয়া আছে যে পানি কেউ মুখে দেওয়ার সাথে সাথে সে ব্যক্তির কোনো শব্দ করার বা ধাপ তোলারও উপায় নেই। তৎক্ষণাৎ সে ঢলে পড়বে সেখানেই এবং পলকের মধ্যে মৃত্যুবরণ করবে। মৃতদেহ পরীক্ষান্তে দেখা গেল ওই বিষ মেশানো পানি তার মৃত্যুর কারণ। এ প্রেক্ষিতে সকলে একমত হলেন যে অনেক রাত পর্যন্ত শমশের আলী তার যে গোয়েন্দা বাহিনী নিয়ে বৈঠক দরবার করেছিলেন, ওই গোয়েন্দাদের মধ্যে নিশ্চয় দুশ্মনদের ভাড়া করা গাদ্দার ছিল কেউ না কেউ। শমশের আলীকে ওই অবস্থায় দেখা মাত্রই মূর্ছা গেলেন আলাজাদ, সিরওয়ানি সাহেব এবং গোয়েন্দা ওয়ালি মাহমুদ সহ আরও কয়েকজন। শকুরউদ্দিন সুলতানের সাথে ছিলেন, থাকলে তারও একই অবস্থা হতো। এদের মূর্ছা ভাঙানোর জন্য চাকর নফর সহকারে বহু সংখ্যক আত্মীয় স্বজন আমির আমলা সর্বাত্মক চেষ্টা চালাতে লাগলেন। মূর্ছাভঙ্গের পর সিরওয়ানি সাহেব, ওয়ালি মাহমুদ এবং অন্যান্যরা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলেন বটে, কিন্তু আলাজাদকে কিছুতেই আর সুস্থ করা গেল না। মূর্ছা একবার ভাঙতেই সঙ্গে সঙ্গে আবার তিনি মূর্ছিত হয়ে পড়তে লাগলেন। এ অবস্থায় একেবারে লাচার থাকার দরুন শমশের আলীর দাফন কাফনেও আলাজাদ শরিক হতে পারলেন না। জ্ঞান ফেরার পরও আরও কয়েকদিন তিনি অর্ধমৃত অবস্থায় বিছানাতেই পড়ে রইলেন। কিছুটা সুস্থ হওয়ার পর থেকে আলাজাদ আহাজারিতে বুক ফাটাতে লাগলেন। তিনি শমশের আলীর কবরের পাশে পুনঃ পুনঃ ছুটে গিয়ে গড়াগড়ি দিতে লাগলেন এবং পুনঃ পুনঃ বিলাপ করতে লাগলেন, দোস্ত, তোমার এই হালতের জন্য একমাত্র আমিই দায়ী। তোমার উপদেশ যদি তখনই আমি মেনে নিতাম, তাহলে আজ এভাবে মরতে হতো না তোমাকে, আর আমি এই দুরবস্থায় পড়তাম না। দূরে কোথাও আমরা এখন নিরাপদে নির্ঝঞ্ঝাটে দিন কাটাতে পারতাম। আলাজাদকে কিভাবে প্রবোধ দেবেন তা ভেবে খাওয়াজকি শিরওয়ানি সাহেব সহ তার শুভাকাঙ্ক্ষীরা সকলেই দিশেহারা হয়ে গেলেন। আলাজাদকে সামলাতেই তারা পেরেশান হয়ে রইলেন। এই দুর্ঘটনায় শাহজাদা ফিরোজ শাহ মস্ত বড় আঘাত পেলেন। তিনিও কয়েকদিন শোকে দুঃখে মুহ্যমান হয়ে রইলেন। শমশের আলী সকলের এত প্রিয় ছিলেন যে হাহাকারে মুমূর্ষ রাজধানী কয়েকদিনের জন্যে বিষাদের কাফনে বন্দী হয়ে রইল। সালতানাত ও প্রশাসনের জন্যে এই মুহূর্তে দুর্ঘটনা স্রেফ ওই একটিই ছিল না, দুর্ঘটনা ঘটে গেল একাধিক। যে রাত্রে শমশের আলী নিহত হলেন, দেখা গেল সেই রাত্রে কারাগার থেকে পালিয়ে গেছেন সনাতন সাহেব। কারারক্ষী হাবু প্রচুর অর্থের বিনিময়ে গাদ্দারি করে সনাতনকে কারাগার থেকে মুক্ত করে দিয়েছেন এবং সেই সাথে সে নিজেও উধাও হয়ে গেছে। আরও দেখা গেল ওই একই সাথে রাজধানী একটালা থেকে পালিয়ে গেছেন
সুলতানের প্রধান প্রধান হিন্দু সভাসদ, সভাকবি এবং অমাত্যেরাও। যাবার কালে তারা অনেক ধন সম্পদ নিয়ে গেছেন এবং জরুরি কাগজপত্রাদি অনেক মূল্যবান সম্পদ দ্বারা ধ্বংস করে রেখে গেছেন। তামাম দুর্ঘটনা যুগপৎ যখন সালতানাতের হাল মালিক শাহজাদা নসরত শাহর গোচরীভূত হল, মাথায় হাত দিয়ে তখনই তিনি থপ করে বসে পড়লেন। আসমানটা গোটাই যেন তার মাথার উপর ভেস্তে পড়ল। পান থেকে চুনটুকুও যাতে খসে না পড়ে, লড়াই যাবার প্রাক্কালে শাহানশাহ তাকে এ মর্মে পুনঃ পুনঃ হুঁশিয়ারি দিয়ে গেছেন। অথচ যা ঘটে গেল তার কোনো মাপ পরিধি নেই। পান থেকে চুন খসে পড়া নয়, আসমান থেকে চন্দ্র সূর্য খসে পড়ার চেয়েও শাহজাদা নসরত শাহর কাছে তা ভয়াবহ। এ সমস্ত দুর্ঘটনার যে কোনো একটিই তার প্রাণদণ্ডের পক্ষে যথেষ্ট। প্রশাসনের প্রতি তার অমনোযোগিতা ও গাফলতির কসুর এর একটির জন্য অমার্জনীয়। এতগুলো কল্পনাতীত দুর্ঘটনার খবর শাহানশাহর কানে গেলে শাহানশাহ যে সঙ্গে সঙ্গে তার শিরশ্ছেদের আদেশ দেবেন, এর মধ্যে নসরত শাহ আর ফাঁক দেখতে পেলেন না। দুশ্চিন্তায় ও দুর্ভাবনায় তিনি উন্মাদ হয়ে উঠলেন। ঠিক সেই মুহূর্তেই তার খেয়াল হলো আরজুমান বানুর কথা, শাহানশাহর অত্যন্ত আদরের আরজু বানুর কথা। খেয়াল হতে তিনি আরেক দফা আঁতকে উঠলেন। আঁতকে উঠেই ভাবলেন, হায় হায়, এ আবার তিনি কি করছেন? আসল কাজ ফেলে রেখে অকাজটা করে বসেছেন তিনি। এ কসুরও শাহানশাহ আদৌ বরদাস্ত করবেন না। এ কি তার মতিভ্রম? খেয়াল হতে তৎক্ষণাৎ তিনি উন্মাদের মতো ছুটে গেলেন কারাগারে। নিজের হাতে আরজু বানুকে মুক্ত করে দিয়ে তিনি যথাসাধ্য সান্ত্বনা দিলেন আরজু বানুকে এবং তাকে যথাসম্ভব শান্ত করলেন। মাত্রাহীন মানসিক অশান্তির মধ্য দিয়ে শাহজাদা নসরত শাহ দিন কাটতে লাগল। কেমন করে এত অঘটন সামাল দেবেন তিনি, এই ভাবনার মধ্যে তিনি আবার যখন দিশেহারা, ঠিক তখনই আরজু বানুকে কারামুক্ত দেখে ফৌজিয়া বানু হৈ হৈ করে ছুটে এলেন তার সামনে এবং রোষ ভরে আরজুর বিরুদ্ধে অভিযোগ করতে গেলেন। আগুনের ছ্যাঁকা লাগল নসরত শাহর গায়ে। মহাক্রোধে ক্ষিপ্ত হয়ে উঠে শাহজাদা নসরত শাহ তখনই তাকে পয়জার খুলে মারতে উদ্যত হলেন এবং ক্ষিপ্ত কণ্ঠে বলতে শুরু করলেন, শয়তানি, বজ্জাত, নচ্ছার, রাজধানীতে যখন কারবালার কাণ্ড ঘটে যাচ্ছে সেই সময় তুমি শাহানশাহর আদরের নাতনি আরজু বানুকে জব্দ করার কাজে আমাকে ব্যাপৃত করে রেখেছ। শমশের আলীর মৃত্যু, সনাতনের পলায়ন, সভাসদদের দুষ্কর্ম, এসব রোধ করতে গেলামই না, তোমার মতো খন্নাস আওরাতের কুমন্ত্রণায় পড়ে উল্টো আবার শাহানশাহর প্রিয় পাত্রীকে কারারুদ্ধ করলাম। ওহো, এ যে কি কসুর, কি আর এক দুর্ঘটনা! শুধু তোমাদের জন্যেই, তোমাদের শয়তানিতেই। দাঁড়াও, ভালোই ভালোই আব্বাজান ফিরে আসুন একবার। তোমার মতো বিষাক্ত দিলের তামাম লোকদের আমি লাথি মেরে শাহী প্রাসাদের বাইরে ছুড়ে দেব। কসম আল্লাহর, তোমাদের আমি প্রাসাদ থেকে তাড়াবই। শাহজাদা নসরত শাহ মুখের কথা শেষ করতে শাহজাদি ফৌজিয়া বানু আঁতকে উঠে পড়িমড়ি দৌড় দিয়ে পালিয়ে গেলেন এবং সম্ভাব্য পরাজয় পিটুনির হাত থেকে আত্মরক্ষা করলেন। আততায়ীর হাতে আল আজাদও মরতে মরতে বেঁচে গেলেন। সুস্থ হয়ে উঠার পর শিরওয়ানি সাহেব আল আজাদকে এই হিংস্র আবর্ত ত্যাগ করে নিজ গ্রামে ফিরে যাওয়ার জন্য পুনঃ পুনঃ তাগিদ দিলেন। নিজে তিনি আল আজাদকে নিয়ে গিয়ে পিতামাতার কাছে পৌঁছে দিয়ে আসতে চাইলেন, কিন্তু আল আজাদ শুনলেন না। আকারে ইঙ্গিতে শিরওয়ানি সাহেবকে তিনি সকাতরে জানালেন, আরজু বানুকে ওই আগুনের মধ্যে ফেলে রেখে তার পক্ষে সরে যাওয়ার কিছুতেই সম্ভব নয়। এর একটা ফয়সালা তাকে করতেই হবে এখানে থেকে। শমশের আলীর মৃত্যুর সাথে তার অর্ধেক মৃত্যুই হয়ে গেছে, বাদবাকি মরণটুকুর আর পরোয়া তিনি করেন না। শাহজাদা ফিরোজ শাহর উদ্যোগের কথা শিরওয়ানি সাহেবও জানতেন। আল আজাদকে শাহী দরবারে প্রতিষ্ঠা করার একটা আশা রাখেন ফিরোজ শাহ সাহেব। আল আজাদের হিললে যদি হয়ই একটা হোক, এ ভেবে শিরওয়ানি সাহেবও আর পিড়াপিড়ি করলেন না। শাহজাদি আরজুমান বানু বেগমের কারামুক্তি ও শাহজাদা নসরত শাহর মানসিক পরিবর্তনের খবর পেয়ে আল আজাদ পুনরায় শাহী মহলে যাত্রা করার চিন্তা ভাবনা করছিলেন। এ সময় মহলের এক নফর এসে খবর দিল শাহজাদি আরজুমান বানু বেগম সালাম দিয়েছেন তাকে। খবর পেয়ে আল আজাদ নফরকে জানালেন, এখন অসময় হয়ে গেছে, ওই বেলায় অবশ্যই তিনি যাবেন। সে মোতাবেক বিকেলে দিনে রওনা হলেন। ঝিলের ধারের ফাঁকা মাঠটি পেরিয়ে তিনি আমবাগানের ভেতরের পথ ধরলেন। পাশাপাশি কয়েকটি আম গাছের জন্যে পথ
যেখানে হঠাৎ বাঁক নিয়েছে সেই বাঁকের মাথায় পা দিতে বিষাক্ত এক তীর আলাজাদের কানের একদম পাশ ঘেঁষে শোঁ করে গিয়ে আম গাছে বিদ্ধ হল। আলাজাদ হতবুদ্ধি হয়ে গেলেন। ঘটনাচক্রে ঠিক ওই সময়ই শাহজাদা ফিরোজ কিছু পাইক প্রহরী সাথে নিয়ে ঝিলের ধারে ওপারে কি একটা কাজে যাওয়ার ইরাদায় বেরিয়েছিলেন। তিনি একই পথের বিপরীত দিক থেকে আসছিলেন। গাছগুলো থাকার জন্য আলাজাদ বা ফিরোজ শাহ কেউ দেখতে পায়নি কাউকে। বিপরীত দিক থেকে শাহজাদা ফিরোজ শাহ রাস্তার ওই বাঁকের কাছে পৌঁছতেই দেখলেন শোঁ করে একটা তীর এসে আম গাছ বিদ্ধ করল। সেই সাথে দেখলেন ওই তীরটির লক্ষ্যবস্তু আলাজাদ। আলাজাদের মস্তকের চুল পরিমাণ ফাঁক দিয়ে তীরটি এসে গাছকে বিদ্ধ করল। চমকে উঠে যেদিক থেকে তীর এলো সেদিকে তিনি অনুসন্ধানে দৃষ্টি নিক্ষেপ করলেন। দৃষ্টি নিক্ষেপ করল ফিরোজ শাহর পাইক প্রহরী সকলেই সবিস্ময়ে দেখলেন বেশ একটু দূরে একটা ঝোপের আড়াল থেকে কালো পোশাকে আবৃত এক ঘাতক জনসমাগম দেখে দ্রুত পদে পালিয়ে যাচ্ছে হাতের ধনুক ফেলে দিয়ে। শাহজাদার ইঙ্গিত পেয়ে তার পাইক প্রহরী সবাই মারমার করে পলায়মান ঘাতকের পেছনে ছুটল। আলাজাদও ঘাতকটিকে দেখতে পেলেন, তিনিও ছুটতে গেলেন। শাহজাদা ফিরোজ তাকে হাত ইশারায় থামিয়ে দিলেন। লক্ষ্যবস্তু আলাজাদ, আর কে কোথায় কিভাবে ওত পেতে আছে কে জানে। শাহজাদার পাইক প্রহরী অনেক দূর ধাওয়া করে ওই ঘাতককে শেষ পর্যন্ত পাকড়াও করতে সক্ষম হল। পাকড়াও করে এনে শাহজাদার সামনে যখন ঘাতকের মুখের আবরণ খোলা হলো তখন দেখা গেল সে ঘাতকটি আসমান সরকি। আসমান সরকির এইটাই ছিল শেষ মন্ত্র, তার গুরুদণ্ড শেষ দাওয়াই। আসমান সরকির বড় বল শাহজাদা নসরত শাহ নড়বড়ে হয়ে যাওয়ায় আরজুমান বানুকে আপসে আপ তার পাওয়ার আশা রাশি রাশি ছায় পড়ে। আরজুমান বানুর আচরণটা যাই হোক, আলাজাদ অভাবে যে আরজুবানু লাওয়ারিস নিলাম মাল এটা বুঝতে আসমান সরকির বিলম্ব হয়নি। পীর সাহেবদের পোক্ত তালিম আসমান সরকির আছে, তালিম আছে আলাজাদ বিলীন হলে আরজুবানু তার বিবিজান। শাহনশাহ ফেরার আগেই সে বিলীনটা সে না হলে আঙ্গুল চুষায় তার ভাগ্য। শাহনশাহ ফিরে এলে আরজু আজাদ অবিনশ্বর স্বাধীন ও দুর্জেয়। তাদের নাকে দড়ি পড়ায় তখন সাধ্যকার। কায়েমি এলেম আখেরি এসএম, সেই এলেমেই সেই এসএমই আসমান সরকে ইস্তেমাল করতে এসেছিলেন। কয়েকদিন ধরে অবিরাম তিনি সুযোগ ঘুরে বেড়াচ্ছিলেন। আলাজাদকে আরজুবানুর খবর দিয়ে সে নফরটি ফেরার পথে আসমান সরকে দৃষ্টি আকর্ষণ করলে তার সাথে কৌশলে আলাপ করে আসমান সরকে আলাজাদের আগমন খবর জানতে পারে এবং সে অনুযায়ী মতলব হাসিল করতে আসে। কিন্তু বদনসিব পড়বি পর বাঘের ঘাড়ে। মতলব হাসিল করতে এসে নিজেই তিনি মৃত্যুকূপে পড়ে গেলেন। শাহজাদার ইঙ্গিতে তৎক্ষণাৎ শুরু হলো দস্তুর মতো ধোলাই। যথাযথ ধোপ দস্তুরের পর শাহজাদা ফিরোজ শাহ আদমরা আসমানকে কয়েদখানায় পাঠিয়ে দিলেন। বাতাস তখন আসমানদের প্রতিকূলে। আততায়ীর বিরুদ্ধে বাজার তখন উত্তপ্ত, ফলে ফৌজাদের সরফরাজি ফলপ্রসূ হল না। আসামি আসমান সরকি কানুনের শিকার হয়ে কয়েদখানায় দিন গুনতে লাগলেন। আলাজাদকে শাহজাদা ওই পথ থেকে ফিরিয়ে দিলেন। আরজুবানুর সাথে প্রয়োজনে আলাপ সালাপ তিনি করবেন বলে সেদিকে দায়িত্ব নিলেন এবং আলাজাদকে আপাতত মাকানেই থাকার নির্দেশ দিলেন। তার নিরাপত্তা বিধানে মাকানে তার আজকেই প্রহরী নিয়োগ করবেন বলে জানালেন এবং প্রহরী ছাড়া একা একা তাকে পথ চলতে নিষেধ করলেন। সবশেষ শাহজাদা ফিরোজ আলাজাদকে এই মর্মে আশ্বাস দিলেন যে শমশের আলীর অভাবে নিজেকে আলাজাদের একেবারে অসহায় ভাবার কোনো কারণ নেই। সে অভাব যথাসাধ্য তিনিই পূরণ করবেন এবং শমশের আলীকে প্রদত্ত ওয়াদাও আল্লাহ চাহে তো তিনিই রক্ষা করবেন। শাহনশাহ আলাউদ্দিন হোসেন শাহ ফিরে আসছেন। উৎকলরাজ প্রতাপ রুদ্রকে কায়েমিভাবে পর্যদস্ত করে বৃদ্ধ শার্দুল সুলতান আলাউদ্দিন হোসেন শাহ বিজয় গৌরবে বাঙ্গালা মুলুকে ফিরে আসছেন। অচিরেই তিনি রাজধানীতে পৌঁছবেন। খবর এলো দূত মারফত। খবর শুনে মৃতপ্রায় রাজধানী ফের সজীব হয়ে উঠল। কেউ আনন্দে, কেউ ভয়ে নিজ নিজ অবস্থানে সকলেই ফের কর্মব্যস্ত হয়ে পড়ল। রাজধানী ও শাহী প্রাসাদে শুরু হলো হরস বিষাদ মিশ্রিত এক গুঞ্জরণ। চঞ্চল হয়ে উঠলেন শাহজাদা ফিরোজ শাহ। এক্ষণে কি করবেন তিনি সবিশেষ ভাবতে লাগলেন। তিনি চিন্তা করে দেখলেন আজাদ আরজুর শাদী তাকে সুসম্পন্ন করতেই হবে
এবং তা করার কারণে ঝুঁকিও একটা নিতেই হবে তাকে, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। এখন সে শাদীটা শাহনশাহর প্রত্যাগমনের আগে না পরে সম্পন্ন করবেন, এটাই একমাত্র বিবেচনার বিষয়। সর্বদিক চিন্তাভাবনা করে তিনি বুঝলেন শাহনশাহ ফিরে আসার আগেই তাদের শাদীটা সমাপ্ত করে ফেলা সর্বতোভাবে বেহতর। ফিরে আসার পর শাহনশাহ ওই শাদীতে অসম্মতি জানালে বা প্রবলভাবে আপত্তি তুলে বসলে তখন বড় বিপদ হয়ে দাঁড়াবে। আপত্তির কথা জানার পরও এই শাদী দিয়ে বসলে তার চূড়ান্ত অবাধ্যতায় প্রকাশ পাবে এবং শাহনশাহর বিপুল রোষানলে পড়তে হবে তাকে। তার চেয়ে বরং শাহনশাহর মতামত পাবেনি এমন আশায় বা অজুহাতে এ কাজটি আগেই সম্পন্ন করে ফেললে অসম্মতি থাকলেও শাহনশাহকে সামাল দেয়া অনেকটা সহজ হবে। অনুমতি পাওয়ার ভরসায় একটা কাজ করে ফেলেছি বলে আবদার নিয়ে দাদুর কাছে যাওয়া যাবে এবং স্নেহের দাবির বলে সম্মতি আদায়ের জন্য পীড়াপিড়িটাও করা যাবে। এই সিদ্ধান্ত স্থির করে আরজু বানু, মালতী বিবি, কুদরত খাঁ এবং আরজু আজাদের শাদীর ব্যাপারে সবিশেষ আগ্রহী এমনই আরও কয়েকজন নিয়ে শাহজাদা ফিরোজ শাহ পরিকল্পনায় বসলেন। বৈঠকে বসে সকলেই বিবেচনা করলেন এ শাদী মোবারক সুসম্পন্ন করার পক্ষে এই সময়টাই মোক্ষম সময়। শাহনশাহর আগমনের খবরে শাহজাদা নসরত শাহ এখন এতই ব্যতিব্যস্ত ও ভীত সন্ত্রস্ত আছেন যে এদিকে তার নজর দেওয়ার তিল পরিমাণ অবকাশ নেই। ওদিকে আবার ফৌজিয়া বানুর দলও চরম ধাক্কা খেয়ে, বিশেষ করে আসমান সরকির ওই চক্রান্তটি ফাঁস হওয়ার ফলে ভয়ে ও তরাসে এমনইভাবে ঘরের কোণে ঠাঁই নিয়েছেন যে আরজু আজাদ কোথায় বা কী করছে এসব দিকে তাকানোর তাদের ফুরসতটুকুও নেই। এই ফাঁকে কোথাও এদের নিয়ে গিয়ে শাদীটা সম্পন্ন করে ফেলা এখন অত্যন্ত সহজ। সে সাথে এটাও সবাই বিবেচনা করলেন যে শাহনশাহ এসে পৌঁছার ঠিক আগের রাতে এই কাজটি করতে হবে, যাতে করে কি হলো কি হয়েছে এসব বুঝে ওঠার অধিক সময় কোনো লোকই না পায়। শাহনশাহ আসার পর তার সম্মতিটা লাভ করতে পারলেই ব্যাস, যে যা বুঝে বুঝুক। এই শাদীর কাজের স্থান হিসেবে শাহজাদা ফিরোজ শাহ জানালেন সভাকবিদের পরিত্যক্ত মহলের একটি মহল তার নিজের কাজের অজুহাতে শাহজাদা ফিরোজ অবিলম্বে দখল করে নেবেন। শাদীর কাজ সেখানে সুসম্পন্ন করা হবে এবং দুলা দুলহিনদের সাময়িকভাবে সেখানেই লুকিয়ে রাখা হবে। পরিকল্পনা শেষ করে উঠে এলেন ফিরোজ শাহ। আলাজাদকে সেই মোতাবেক তৈয়ার থাকার নির্দেশ দিয়ে পরের দিনই তিনি সভাকবিদের পরিত্যক্ত মহলগুলোর নিরাপদ নির্জন এক মহল দখল করে নিলেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে তার লোক নফরদের লাগিয়ে দিলেন। ঘনিয়ে এলো দিন। খবর হলো আগামীকাল প্রত্যুষে শাহনশাহ রাজধানীতে পৌঁছে যাবেন। শুরু হলো শাহজাদা ফিরোজের পরিকল্পনার কাজ। ফিরোজ শাহর দখলীকৃত নয়া ভবন দেখার নামে আরজু বানু সহকারে শাহী মহলের ছোট্ট একটি দল বিকেলে এই মহল থেকে বের হলো। আলাজাদও যথাসময়ে সেখানে হাজির। মাওলানা সহ শাদীর সংক্ষিপ্ত আঞ্জামাদি সাঁঝের মধ্যে জোগাড় করা শেষ হল। আধারটা ঘনিয়ে আসার সাথে সাথে সবাই মিলে অতি সংগোপনে আলাজাদ শাহজাদি আরজু বানু বেগমের শুভ শাদী সুসম্পন্ন করলেন। অতপর নির্দিষ্ট বাসর কক্ষে দুলহা দুলহিনকে তুলে দিয়ে শাহী মহলের ওই ভবন দেখা দলটি ফের শাহী মহলে ফিরে এলো। আরজু বানু দলের মধ্যে রইলেন কি রইলেন না এ নিয়ে কারো কোনো উৎসাহ রইল না, তা ভ্রুক্ষেপই কেউ করল না। নিজস্ব পাইক প্রহরী বসিয়ে দিয়ে শাহজাদা ফিরোজ শাহ দুলা দুলহিনদের ভবনটির নিরাপত্তা বিধান করে চলে এলেন। শুভের শাদীকে রক্তে বাংলার যুদ্ধবিজয়ী সুলতান শাহনশাহ আলাউদ্দিন হোসেন শাহ রাজধানীতে পদার্পণ করলেন। একের পর এক তামাম দুর্ঘটনার খবর তিনি পথের মাঝেই পেয়েছেন। বিজয়ের আনন্দ তার পথের মাঝে মিথ্যা হয়ে যায়। তিনি পথের মাঝে খবর পেলেন তার বুকের বল দক্ষিণ বাহু, তার অতি প্রিয় সৎ সুন্দর শমশের আলী শহীদ হয়েছেন আততায়ীদের ষড়যন্ত্রে। খবর পেলেন কুচক্রী প্রধান দবিরি খাঁ সনাতন স্বার্থান্বেষী গাদ্দারদের হাত করে পালিয়ে গেছেন কারাগার থেকে। পালিয়ে গেছেন বিশ্বাসঘাতক বিধর্মী সভাসদ সহকর্মীদের অনেকেই। তিনি খবর পেলেন তার গুণগানকারী স্বার্থলোভী মৌসুমী গানের পাখি সভা কবিদের অনেকেই উড়ে গেছেন সেই সাথে, এবং তারা ভিন্ন বলয়ে বসে এখন উল্টো সুর ধরেছেন। তামাম দুঃসংবাদ একের পর এক শুনে এবং শমশের আলীর অপমৃত্যুতে মুহ্যমান হয়ে বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ টলতে টলতে রাজধানীতে পৌঁছলেন। রাজধানীতে পৌঁছে সৈন্য সামন্ত সহকারে যুদ্ধের বেশেই তিনি সর্বাগ্রে শমশের আলীর কবর জিয়ারত করলেন এবং অঝরে অশ্রু ঢেলে তার আত্মার মাগফিরাত কামনা করলেন। অতপর সেপাই সেনাদের বিদায় করে দিয়ে
তিনি শাহী মহলে ঢুকলেন। যুদ্ধের বেশ না খুলেই তিনি তার খাস কামরার নিচের ঘরে বসে অন্যান্য সকলের কুশল নিতে লাগলেন। এ প্রসঙ্গে শমশের আলীর নিত্যসঙ্গী আলাজাদ ও তার পরম আদুরের আরজুবানুর কথাও অতি সত্বর সুলতানের দিলে উদয় হল। দু একজনের কুশল নেয়ার পরেই এদের খবর জানতে চাইলেন সুলতান। তিনি শশব্যস্তে শাহজাদা নসরত শাহকে এ ব্যাপারে প্রশ্ন করলেন। শাহজাদা নসরত শাহ এ কয়দিন কোনো খবরই রাখেননি তাদের। তদুপরি আরজুর প্রতি তার বিগত আচরণের কথা স্মরণ করে নসরত শাহ কিছুক্ষণ নীরব হয়ে রইলেন এবং অতপর কেবলই থতমত করতে লাগলেন। তা দেখে শাহানশাহ শঙ্কিত হয়ে উঠলেন এবং ব্যস্ত কণ্ঠে প্রশ্ন করলেন, তার মানে? তুমি সরাসরি জবাব দিতে পারছো না কেন? তবে কি তাদেরও কোনো অকল্যাণ ঘটেছে? ঘাবড়ে গিয়ে নসরত শাহ পুনরায় থতমত করে বললেন, জনাব, তারা সহি সালামতে ছিল বা আছে তো, নাকি তাদেরও কবর দিয়ে রেখেছ? শাহানশাহ অস্থির হয়ে উঠলেন। শাহজাদা নসরত শাহর সর্বাঙ্গে কাঁপন ধরে গেল। তিনি ভেবে দেখলেন, আলাজাদের উপর তারই মেহমান আসমান শর্কির হামলা আর আরজুবানুকে তার কয়েদ করার এই উভয় খবর এই মুহূর্তে ফাঁস হলে তার আর রক্ষে নেই। পিতা ও পিতামহকে ওই অবস্থায় দেখে শাহজাদা ফিরোজ শাহ সামনে এগিয়ে এলেন এবং সবিনয়ে বললেন, ওদের তামাম খবর আমি জানি দাদু, আমাকে প্রশ্ন করুন। শাহানশাহ বিপুল আগ্রহে বললেন, তুমি জানো কি খবর ওদের? ওরা সহি সালামতে আছে তো? জি দাদু, বর্তমানে সর্বতভাবে সুখে আছে ওরা, আলহামদুলিল্লাহ। শাহানশাহর পাণ্ডুর মুখে রক্ত ফিরে এলো। তিনি পরম আগ্রহে ফের বললেন, তাহলে কোথায় তারা? আরজুবানু কই? ডাকো তাদের এখানে। শাহজাদা ফিরোজ ইতস্তত করে বললেন, আমার একটা আরজ আছে দাদু, তাদের ডাকার আগে আমার সে আরজটা আপনি মেহেরবানি করে মঞ্জুর করুন। আরজ? জি দাদু, সবিনয় আরজ। আমিও তো ওদের মতোই প্রিয় একজন আপনার স্নেহের দাবি নিয়েই আমি আরজ পেশ করছি। আপনি আগে কথা দিন, আমার আরজটা মঞ্জুর করবেন আপনি। শাহানশাহ হতবাক হয়ে গেলেন। আদরের পৌত্র ফিরোজ শাহর একান্ত পীড়াপিড়িতে শাহানশাহ বললেন, আমার সাধ্যমতো হলে আমি অবশ্যই মঞ্জুর করব। বলো, কি সে তোমার আরজ? আমি একটা কাজ করে ফেলেছি দাদু, আপনি আমার সেই কাজটি অনুমোদন করবেন, এটাই আমার আরজ। কাজ? আপনি দরাজ দিল, সহৃদয়ভাবে নিলে আমার সেই কাজটি অনুমোদন করা আপনার পক্ষে আদৌ কিছু কঠিন নয়। শাহানশাহ অধৈর্য হয়ে বললেন, আহা ফিরোজ, আমাকে আর উৎকণ্ঠার মধ্যে রেখো না, কি বলতে চাও তা সরাসরি বলো। সাহস সঞ্চয় করে শাহজাদা ফিরোজ বললেন, আমি ওদের শাদি দিয়ে দিয়েছি মেহেরবান। শাহানশাহ বিভ্রান্ত কণ্ঠে বললেন, শাদি? কার শাদি? ওই আলাজাদের সাথে আমি আরজুবানুর শাদি দিয়ে দিয়েছি দাদু। সত্যি? জি। বিশ্বের তামাম মাধুর্য যেন শাহানশাহর মুখমণ্ডলে এসে ঠিকরে পড়ল। তিনি পরম উল্লাসে বললেন, মারহাবা মারহাবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শাহজাদা ফিরোজ শাহ ভড়কে গেলেন। এত বেশি তিনি কল্পনাও করেননি, তাই সবিস্ময়ে বললেন, দাদু, একটানা দুঃসংবাদের পর এই একটি মাত্র সুসংবাদ, পরম খোঁজ খবর তুমি আমাকে দিলে ফিরোজ। ওহো, কি আনন্দের, কি তৃপ্তির! দাদু, কি বলে যে তারিফ করব তোমার, আমি জবান খুঁজে পাচ্ছি না। আপনি খুশি হয়েছেন দাদু? ওরে ভাই, এটা যে আমারই একান্ত উম্মিদ, আমার দীর্ঘদিনের ঐকান্তিক আকিঞ্চন, আমার পরম স্বাদ। শুধু তোমার মুখ চেয়ে এই ইচ্ছে আমি প্রকাশ করতে পারিনি, অথচ সেই তুমিই শাদি দিয়েছ ওদের। সাব্বাস সাব্বাস, আমার একটা অব্যক্ত স্বাদ তুমি পূরণ করেছ ফিরোজ। আল্লাহ তাআলা তোমার সার্বিক কল্যাণ বিধান করুন, এই মুহূর্তে এই দোয়াই করছি আমি। শাহজাদা ফিরোজ বুক খালি করে হাঁপ ছেড়ে পরম পুলকে বললেন, ওহ, আমি চরম এক দুশ্চিন্তা থেকে রেহাই পেলাম দাদু। দুশ্চিন্তা? আপনি এদের শাদিটা সহজভাবে মেনে নিতে পারেন কিনা ভেবে আমি বড়ই আতঙ্কিত ছিলাম। কেন কেন? এতে আতঙ্কের বা চিন্তার কি পেলে তুমি? আমাদের আভিজাত্যের কথা ভেবে, আলাজাদের বংশ বুনিয়াদ। মুখের কথা কেড়ে নিয়ে শাহানশাহ বললেন, ভালো ভালো, আমি কি আর খবর রাখি না ভেবেছ? একজন সৎ আর সম্মানী কৃষকের ঘরে মানুষ হয়েছে আলাজাদ, জন্মগতভাবেও সে ভালো ঘরের ছেলে, এ নিয়ে সংকোচটা কোথায়? তবু আলাজাদ কোনো আমির ওমরার সন্তান তো নয়, তাই ভাবলাম। এত দুঃখের মধ্যে এবার শিশুর মতো হো হো করে হেসে উঠলেন শাহানশাহ।
আলাউদ্দিন হোসেন শাহ। তিনি হাসতে হাসতে বললেন, ওরে নাতান, তোমার এই বাঙ্গালার সুলতান দাদুটাই বা কোন আমির ওমরার পুত্র ছিল শুনি? বংশটা তার ভালো ছিল সন্দেহ নেই, কিন্তু তোমার এই দাদুটাও, অর্থাৎ অতীতের সেই এতিম সৈয়দ হোসেনটাও পথে পথে ঘুরে বেরিয়েছে একদিন। মজুর খেটেও খেতে হয়েছে তাকে। তাতে হয়েছেটা কি? দাদু, মানুষটা যদি সৎ সজ্জন হয় আর তার বংশটা যদি খন্নাস চোর চাট্টার হয়, তাহলে তার আর কোনো বাড়া আছে? খাটো সে কার কাছে? দাদু সাহেব, আনন্দের খবর, খুশির খবর, কোথায় তারা আছে এখন? চলো চলো দেখি। আমার সাধের আসলি বেগম অন্যের বেগম হয়ে এখন কি হালে আছে। চলো চলো, গিয়ে দেখে আমার দুচোখটা জোড়ায়। শাহনশাহ উঠতে গেলেন। সাজাদা ফিরোজ ইতস্তত করে বললেন, আরাম বিরামের পরে গেলে হতো না দাদু? ওরা যে একটু দূরে আছে। দূরে মানে কোথায়? এ শাহী প্রাসাদের বাইরে আপনার পলাতক সভাকবিদের পরিত্যক্ত এক মহলে তাদের রেখেছি। সভাকবিদের মহলে? জি দাদু, আলাজাদ তো কবি। আপনার স্তুতি গাওয়া নকল পাখিরা পালিয়েছে, তা আসল পাখিটাকে সেখানে আমি তুলে দিয়েছি। দাদু সাহেব ইচ্ছে করলে আলাজাদকে এখন সভাকবির পদে প্রতিষ্ঠা করতে পারেন। মঞ্জুর মঞ্জুর, শুধু ওকে কেন, ওদের দুজনকে আমি বহাল করব ওই পদে। ওরাই তো সার্থক কবি। চলো চলো। এভাবেই যাবেন? আরে পাগলা, আর কি তর সইতে পারি আমি? চলো চলো। সদল বলে শাহানশাহ সভাকবিদের নির্দিষ্ট সে মহলে এসে হাজির হলেন। অন্দরমহলে প্রবেশ করে তাদের সে বাসর ঘরের সামনে এসে দাঁড়ালেন। সেখানে এসে সকলে সবিস্ময়ে দেখলেন ঘরের দুয়ারে শিকল তুলে দেয়া। শিকল খুলে ঘরে ঢুকলেন শাহানশাহ। দেখলেন ঘরের তামাম সামান ঠিক ঠিক জায়গায় আছে, নেই শুধু তারা দুজন। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক চাইতেই শাহানশাহর নজরে পড়ল পালঙ্কের উপর একখণ্ড পাথর চাপা দিয়ে রাখা ভাঁজ করা এক কাগজ। ছুটে গিয়ে শাহানশাহ তা হাতে তুলে নিলেন। ভাঁজ খুলে দেখলেন তা একটা চিঠি। নিচে আলাজাদের নাম দেখেই তিনি শশব্যস্তে পড়তে শুরু করলেন। জনাব, বাদ তসলিম জানাই, নিরাপত্তার অভাব বোধে একদিন এ শাহী প্রাসাদ থেকে পালিয়ে যেতে হয় আমাকে। আজও সে নিরাপত্তার নিদারুণ অভাব বোধেই আমি এই প্রাসাদ ও রাজধানী ছেড়ে পালিয়ে গেলাম। শাহজাদে আরজুমান বানু বেগমের সাথে আমার মেলামেশা তথা শাদির প্রশ্নে প্রচণ্ড এক ঘা লাগে আপনাদের আভিজাত্যে। আমার বংশবুনিয়াদ নিয়ে জঘন্য এক ঝড় ওঠে শাহী প্রাসাদে। ফলশ্রুতিতে আরজু বানুকে কারা যন্ত্রণাও ভোগ করতে হয়। লড়াই থেকে ফিরে এসে আমার মতো নগণ্য এক লোকের সাথে আরজু বানুর শাদী হয়েছে শুনে আপনিও হয়তোবা ক্রোধান্বিত হয়েছেন এবং মহান দিল শাহজাদা ফিরোজ শাহ সাহেবের উপর ক্ষিপ্ত হয়ে উঠেছেন। তাই আপনাদের মানসিক সান্ত্বনার জন্যেই আজ আপনারা সবাই আমার মুনিব। কিন্তু এমন দিন ছিল যখন আমিই ছিলাম সবার আপনাদের মুনিব। সে তাজ আপনি মাথায় দিয়ে আছেন আজ, ও তাজটা আমারই। যে মসনদটা দখল করে আছেন আপনি, ও মসনদটাও আমারই। ইলিয়াস শাহী বংশের শেষ সুলতান জালালউদ্দিন ফাতেহ শাহর কথা নিশ্চয় আপনার মনে আছে। আপনি তখন তার অধীনে নগণ্য এক কর্মচারী। আপনি সেদিন আমাকে আপনার কাঁধে মাথায় তুলতে পারলে ধন্য হতেন। আমি সেই মরহুম সুলতান জালালউদ্দিন ফতেহ শাহরই একমাত্র পুত্র। আমার পালিত মাতা মুরাদপুরের মোতাহার আলী সাহেবের স্ত্রী তামাম খবরই জানেন। হাবশিদের দ্বারা আমার আব্বাজান নিহত হওয়ায় এবং শিশু আমাকে নিয়ে আমার আম্মাজানের নির্দেশ হওয়ার খবর সবই আপনার জানা। আপনাদের ধারণা আমরা বেঁচে নেই। আমার আম্মাজান বেঁচে নেই ঠিকই, উনি আমাকে আমার পালিত মাতার হাতে দিয়ে ইন্তেকাল করেছেন, কিন্তু আমি বেঁচে আছি। আজ আবার ওই বেঁচে থাকার তাগিদেই এ প্রাসাদ ও রাজধানী থেকে পালিয়ে যাচ্ছি। নিরাপত্তার নিশ্চয়তা এখানে আমার এমনিতেই ছিল না, তার উপর আমি আপনার তাজ তখ্তের মূল মালিক। এই তথ্য প্রকাশ হওয়ার পর আমার সে নিরাপত্তার প্রশ্নই আর উঠে না। এখন মসনদের বন্টন কে সাধ করে জিয়ে রাখতে চাই। বিষয়ের কোনো স্বাদ আমার নেই, নিরাপত্তারও নেই। তাই এখানে আমার থাকার প্রয়োজন শেষ। শাহী তাজ আর বিষয়বৃত্তের বিষ কিভাবে সর্বনাশ আনে মানুষের, তা আমি দেখেছি। তাই শিশু অবস্থা থেকে ওই বিষয়বৃত্তের উপর আমার অপরিসীম ঘৃণা। এই ঘৃণায় আমাকে বিত্তবিমুখ করেছে বিত্তহীনদের ভাই।
আপনাদের প্রাসাদে এসে আর একজন বিত্তবিমুখ মানুষ পেলাম আমি, তিনি আরজুমান বানু বেগম। তাই তাকেও সাথে নিয়ে আমি বিত্তহীনদের মাঝে আবার চিরদিনের মতো হারিয়ে গেলাম। কটূক্তিটুকু মাফ করে দিয়ে আপনি আমাদের জন্য দোয়া করবেন। এ আমার শেষ আরজ। ইতি আলাজাদ। পত্রপাঠ অন্তে শাহানশাহর সর্বাঙ্গ থরথর করে কাঁপতে লাগল। সেই সাথে তার মাথার মধ্যে পুনঃ পুনঃ ঘুরতে লাগল প্রথমবারের কাব্যসভায় পঠিত আলাজাদের কবিতার কয়েকটি ছত্র। এলেম যতই বাড়ে, বাসনা ততই ছাড়ে। চায় না কো তাজ, নাই বিষয়ের আশ, যে তাজ বিষয় আনে মুহূর্তে বিনাশ। আলহামদুলিল্লাহ। শফিউদ্দিন সর্দার লিখিত রাজবিহঙ্গ এখানে শেষ হল। আমরা 7টি বইয়ের একটা সিরিজ শুনছি। আজকে 6 নম্বর বইটি শেষ হলো, আর একটি বই রয়েছে এই সিরিজের। এই সিরিজের সর্বশেষ বই শেষ প্রহরী। শেষ প্রহরী শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।